২১ শতকের ভাগ্য হয়তো লেখা হয়ে যাচ্ছে মাত্র একটা সংখ্যায়, একটা দ্বীপে, আর এমন একটা প্রযুক্তিতে যেটা ছাড়া আমাদের আজকের দুনিয়া অচল। সেই সংখ্যাটা হল ৯২%। শুনতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু এই একটা সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে ২১ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক সংকটের আসল বীজ। আর এই ৯২% মানে হল বিশ্বের সবচেয়ে উন্নত মাইক্রোচিপের প্রায় পুরোটাই তৈরি হয় শুধু একটা জায়গায়, আর সেই জায়গাটা হল তাইওয়ান। ভাবুন একবার, হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আকাশে ওড়া যুদ্ধবিমান পর্যন্ত আজকের দুনিয়ার প্রায় সব কিছুই এই ছোট্ট দ্বীপটার তৈরি একটা জিনিসের ওপর নির্ভরশীল। আর ঠিক এখানেই খেলাটা শুরু হচ্ছে। তবে এই সংকটটা কিন্তু শুধু টেকনোলজি বা অর্থনীতি নয়। এর গভীরে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাব একটা অসমাপ্ত গৃহযুদ্ধের দগদগে ঘা, যা প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে শুকায়নি। দেখুন, ১৯৪৯ সাল থেকেই তাইওয়ান প্রণালীটা একটা জিওপলিটিক্যাল ফল্ট লাইনের মতো, মানে দুটো আলাদা দুনিয়ার সংঘাতের কেন্দ্রবিন্দু। কখনো ১৯৫৮ সালের গোলাবর্ষণ, আবার কখনো ১৯৯৫-এর মার্কিন হস্তক্ষেপ। প্রত্যেকটা ঘটনায় এই উত্তেজনাকে শুধু বাড়িয়েই তুলেছে। আর এখন বিশ্লেষকরা যা বলছেন তা বেশ উদ্বেগজনক। তাদের মতে চীনের পিপলস লিবারেশন আর্মি মানে পিএলএ হয়তো ২০২৬ সালের মধ্যেই একটা পূর্ণাঙ্গ আক্রমণের জন্য তৈরি হয়ে যেতে পারে। ইতিহাস কিন্তু বারবার এটাই দেখিয়েছে যে যার হাতে তাইওয়ানের নিয়ন্ত্রণ, এই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণও তারই হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই তাইওয়ানকেই কিন্তু ফিলিপাইন আক্রমণের জন্য একটা স্প্রিংবোর্ড হিসাবে ব্যবহার করেছিল। জেনারেল ডাগলাস ম্যাকার্থার তো একে একটা নাডোবা এয়ারক্রাফট ক্যারিয়ার বলে ডাকতেন। আর এর ভৌগোলিক গুরুত্ব আজও এক বিন্দু কমেনি। কৌশলগত দিক থেকে দেখলে তাইওয়ান হল ফার্স্ট আইল্যান্ড চেইন বা প্রথম দ্বীপ শৃঙ্খলের ঠিক কেন্দ্রবিন্দু, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই শৃঙ্খলটাই কিন্তু চীনের নৌবাহিনীকে প্রশান্ত মহাসাগরের সহজ প্রবেশ থেকে আটকে রেখেছে। তাই বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে বিশ্ব শক্তি হতে হলে এই শেকলটা ভাঙা তাদের জন্য অপরিহার্য। তাহলে এখন প্রশ্নটা হল, এই সংঘাতের দুই দিকে শক্তির ভারসাম্যটা ঠিক কেমন? চলুন এবার কিছু নক্কারজনক তথ্যের দিকে নজর দেওয়া যাক। শুধু সংখ্যার দিক দিয়ে যদি দেখি, চীনের পিএলএর শক্তি প্রায় অপ্রতিরোধ্য। ভাবুন, প্রায় ২০ লক্ষ সক্রিয় সৈন্য, যা তাইওয়ানের চেয়ে ১০ গুণেরও বেশি। ওদের নৌবাহিনী এখন জাহাজের সংখ্যায় বিশ্বের ১ নম্বর, আর তাদের মিসাইল সিস্টেম এতটাই শক্তিশালী যে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকেও তাইওয়ান প্রণালী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রাখতে পারবে। এখানে আরও একটা সংখ্যা বেশ চমকে দেওয়ার মতো, ৩৭৬৪। এটা একটা অনুমান যে ২০২৫ সাল নাগাদ বছরে এতবার চীনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকতে পারে। এটা কিন্তু সরাসরি যুদ্ধ না, এটা এক ধরনের স্নায়ুযুদ্ধ, যার একটাই উদ্দেশ্য তাইওয়ানের বিমান বাহিনীকে ক্রমাগত চাপে ফেলে ক্লান্ত করে দেওয়া। কিন্তু সামরিক শক্তির বাইরেও তাইওয়ানের হাতে একটা বিশাল তাস আছে, আর সেটা হল অর্থনীতি। মনে আছে সেই ৯২%-এর কথা? বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর চিপের ৯২%ই আসে এই তাইওয়ান থেকে। অ্যাপল, এনভিডিয়া, গুগল, টেক দুনিয়ার সব বড় বড় নাম এই দ্বীপটার ওপর নির্ভরশীল, আর একেই বলা হয় তাইওয়ানের সিলিকন শিল্ড। এই যে $3.9 ট্রিলিয়ন দেখছেন, এটা হলো প্রতি বছর দক্ষিণ চীন সাগর দিয়ে যে পরিমাণ বাণিজ্য হয় তার মূল্য। তার মানে এখানে যদি কোনো সংঘাত বাধে, তাহলে সেটা হবে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনীটা কেটে ফেলার মতো। এর অর্থনৈতিক প্রভাব যে কি ভয়ঙ্কর হতে পারে তা হয়তো কল্পনাও করা কঠিন। তো এই যে শক্তির একটা বিশাল ফারাক, এর জবাবে দুই পক্ষ দুটো একদম ভিন্ন কৌশল নিয়েছে। চীন তৈরি হচ্ছে এক ইন্টেলিজেন্টাইজড যুদ্ধের জন্য, যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব দ্রুত জয় নিশ্চিত করা হবে। অন্যদিকে তাইওয়ান নিয়েছে পরকিউপাইন স্ট্র্যাটেজি বা সজারু কৌশল, মানে নিজেকে এমন কাটাওয়ালা করে তোলো যে আক্রমণকারী কাছে ঘেঁষার আগেই দুবার ভাববে। কিন্তু একটা প্রশ্ন এখানে থেকেই যায়, যদি আসল যুদ্ধটা সরাসরি আক্রমণ দিয়ে না হয়, যদি এর মধ্যেই অন্য কোনো রূপে সেটা শুরু হয়ে গিয়ে থাকে? আর এখানেই এমন একটা ছোট দ্বীপপুঞ্জের কথা আসে যার দিকে অনেকেই নজর দেয় না। সামরিক পরিভাষায় একে বলে গ্রে জোন অপারেশনস, মানে
এমন সব কার্যকলাপ যা ঠিক যুদ্ধ নয় কিন্তু শান্তিরও অংশ নয়। এটা এমন এক সংঘাত যা যুদ্ধের ঠিক এক ধাপ নিচে থেকে চালানো হয়। এর আসল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে গুলি না চালিয়েই ধীরে ধীরে ক্লান্ত আর দুর্বল করে দেওয়া। এই দ্বীপপুঞ্জটার নাম কিনমেন। ম্যাপে দেখুন, এটা চীনের মূল ভূখণ্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, কিন্তু নিয়ন্ত্রণ করে তাইওয়ান। ভৌগোলিকভাবে একে রক্ষা করা প্রায় অসম্ভব, তবু চীন এটা দখল করছে না। কিন্তু কেন? কারণটা হল কিনমেন দখল করার চেয়েও বেইজিংয়ের কাছে এর অন্য একটা গুরুত্ব আছে। কিনমেন এখন চীনের জন্য একটা ল্যাবরেটরি। এখানে চীন তার গ্রে জোন কৌশলগুলো পরীক্ষা নিরীক্ষা করছে, যেমন কোস্টগার্ড দিয়ে টহল দেওয়া, জাহাজ আটকানো আর একটু একটু করে তাইওয়ানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। যা আজ কিনমেনে ঘটছে, কাল সেটাই হয়তো পুরো তাইওয়ানের উপর প্রয়োগ করার একটা মডেল হয়ে দাঁড়াবে। আর এই মডেলটাই আমাদের সবচেয়ে সম্ভাব্য এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সেটা হলো একটা পূর্ণাঙ্গ আক্রমণ নয়, বরং একটা অর্থনৈতিক শ্বাসরোধ। বিশেষজ্ঞরা একে বলছেন জয়েন্ট ব্লকেড ক্যাম্পেইন বা যৌথ অবরোধ অভিযান। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল চীন একটাও গুলি না চালিয়ে এটা করতে পারে। কিভাবে? প্রথম ধাপে স্টিলথ ড্রোন আর সাবমেরিন দিয়ে গোপনে মাইন পাতা হবে। দ্বিতীয় ধাপে নৌবাহিনী এসে তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে একটা কর্ডন তৈরি করবে। আর শেষ ধাপে চীনা কোস্টগার্ড আইন প্রয়োগের অজুহাত দেখিয়ে তাইওয়ানে ঢোকা বা বেরোনোর সব জাহাজ আটকে দেবে। এটা টেকনিক্যালি যুদ্ধ নয়, কিন্তু এর ফল যুদ্ধের মতোই ভয়াবহ। আর এর ফলাফল এক কথায় বিধ্বংসী। একটা সমীক্ষা বলছে তাইওয়ানের ওপর এমন একটা অবরোধ হলে বিশ্ব জিডিপি প্রায় 10% কমে যেতে পারে। বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য বলি, 2008 সালের অর্থনৈতিক সংকট আর কোভিড মহামারীর সম্মিলিত প্রভাবও এতটা ভয়ঙ্কর ছিল না। আর যদি বেইজিং তাইওয়ানের সেই চিপ কারখানাগুলো অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে তাইওয়ানের সিলিকন শিল্ড রাতারাতি চীনের সিলিকন ভেটোতে পরিণত হবে। মানে তখন চীন বিশ্ব ডিজিটাল অর্থনীতির ওপর একছত্র নিয়ন্ত্রণ পেয়ে যাবে। তারা চাইলে যে কোনো দেশের প্রযুক্তিগত উন্নতি এক মুহূর্তে আটকে দিতে পারবে। সুতরাং এটা পরিষ্কার যে তাইওয়ান সংকট শুধু একটা দ্বীপের ভাগ্য নির্ধারণের বিষয় নয়, এটা আসলে 21 শতকের বিশ্ব ব্যবস্থা কোন দিকে যাবে তার গতিপথ ঠিক করে দেবে। বেইজিংয়ের জন্য তাইওয়ান দখল করাটাই কিন্তু শেষ কথা নয়, বরং এটা একটা অনেক বড় খেলার শুরু মাত্র। এর আসল উদ্দেশ্য হল ওই ফার্স্ট আইল্যান্ড চেইন ভেঙে প্রশান্ত মহাসাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা, জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্রদের কোণঠাসা করা, এবং সবশেষে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাটাকেই নিজেদের মতো করে ঢেলে সাজানো। শেষ পর্যন্ত এই লড়াইটা শুধু মাটি বা আদর্শের নয়, এই লড়াইটা নিয়ন্ত্রণের। যে শক্তি ভবিষ্যতের লজিক গেট অর্থাৎ এই সেমিকন্ডাক্টরগুলোকে নিয়ন্ত্রণ করবে, 21 শতকের ভবিষ্যৎকেও সেই শক্তি নিয়ন্ত্রণ করবে। এটাই রহস্য উন্মোচন।